হুমায়ুন আজাদের একটা কবিতা আছে, যতই গভীরে যায় মধু, যতই উপরে যায় নীল, আর জিরান্ড এবং পার্টিসিপল যতই মিলাইতে যায় মাথা গুলায়ে যায়। তো আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করব যাতে কোনোদিন ভুল না হয়। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটাই হলো নন ফাইনাইট ভার্বের দুইটা রূপ। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই নন ফাইনাইট ভার্বের দুইটা রূপ। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা রূপ দেখতে একই রকম, ভার্ব প্লাস আইএনজি থাকে দুইটাতেই, এ কারণে চিনতে একটু সমস্যা হয়ে যায়। তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে জিরান্ড হলো নাউনের মতো করে কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা অ্যাজেক্টিভের মতো করে কাজ করে। তাহলে দুইটা একই রকম হলেও জিরান্ড নাউনের মতো করে কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা অ্যাজেক্টিভের মতো করে কাজ করবে। এরপরে 2 নম্বর কথা আমাদের মনে রাখতে হবে, যেটা মনে না রাখার কারণে আমরা অনেক সময় ভুল করি। আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি, গোয়িং টু দ্য মার্কেট আই উইল বাই আ পেন, বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো, এটা একটা বাক্য। আবার এরকম যদি বলি যে আই স হিম গোয়িং টু মার্কেট, তাহলে এই দুইটা বাক্যের মধ্যেই গোয়িং আছে, এবং মজার ব্যাপার হচ্ছে গোয়িং টু মার্কেটই আছে, একদম সেম। তাহলে এখানে আপনার কোনো শর্টকাটে কাজ করবে না, গোয়িং টু মার্কেট আছে দুইটাতেই। তাহলে কোনটা জিরান্ড হবে, কোনটা পার্টিসিপল হবে? দেখেন, গোয়িং টু মার্কেট মানে বাজারে গিয়ে, বাজারে গিয়ে এটুকু বলে যদি থেমে যায় তাহলে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হয় না, তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আই উইল বাই এ পেন, আমি একটি কলম কিনবো, অর্থ পরিপূর্ণ হয়ে যায়, তার মানে এটা হলো ফাইনাইট ভার্ব। একই রকম ভাবে আই স হিম, আমি তাকে দেখলাম, পরিপূর্ণ, তাহলে এটা ফাইনাইট ভার্ব। গোয়িং টু মার্কেট, বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে, এটা তো পরিপূর্ণ হয় না, তার মানে কি এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বকে আমরা চিনলাম, এবার অর্থটা বোঝার চেষ্টা করি। বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো, তাহলে আমি আগে বাজারে যাব, তারপরে কলমটা কিনবো। ঠিক আছে। তাহলে দেখেন এখানে নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হচ্ছে, আগে আমি বাজারে যাচ্ছি, বাজারে গেলাম, তারপরে আমি কলমটা কিনবো। তাহলে নন ফাইনাইট ভার্বের কাজটা আগে, ফাইনাইট ভার্বের কাজটা পরে। যখন নন ফাইনাইট ভার্বের কাজটা আগে সম্পন্ন হবে তখন সেটা হবে জিরান্ড। তাহলে দেখেন, গোয়িং টু মার্কেট, আগে বাজারে যাব, তারপরে কলম কিনবো, যেহেতু নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হচ্ছে, তার মানে এটা জিরান্ড হবে। দ্বিতীয়টা হচ্ছে আই স হিম গোয়িং টু মার্কেট, আমি তাকে বাজারে যেতে দেখলাম, সে যখন বাজারে যাচ্ছিল আমি তখন তাকে দেখেছি, বাজারে যখন যাচ্ছিল আমি তাকে তখনই দেখেছি। তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট একই সময়ে সম্পন্ন হচ্ছে, তাই না? দুইটা ক্রিয়া একই সময় সম্পন্ন হচ্ছে, যে আমি তাকে তখনই দেখলাম যখন সে বাজারে যাচ্ছিল, সে বাজারে যাচ্ছে আর আমি দেখতেছি, দুটো তো একসাথে ঘটছে। এরকম যখন হবে তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এইখানে যে গোয়িং টু মার্কেট আছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এরকম আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। যেমন ধরুন আমি বললাম যে আই স হিম প্লেইং ক্রিকেট, আই স হিম প্লেইং ক্রিকেট, তাহলে সে যখন ক্রিকেট খেলছিল আমি তাকে তখনই দেখতেছিলাম, যখন ক্রিকেট খেলতেছিল আমি তাকে তখনই দেখতেছিলাম। তাহলে দুইটা একই সাথে হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার এরকম যদি বলে মেয়েটি হাসতে হাসতে আসলো, মেয়েটি হাসতে হাসতে আসলো, তার মানে যখন আসছিল তখনই হাসছিল, হাসতে হাসতে আসলো। তাইলে এই যে দ্য গার্ল কেম লাফিং, তার মানে যখন আসছিল তখনই হাসছিল, তার মানে এখানে যে লাফিং, এটা কি হবে? এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে। এরপরে আমরা একদম সহজ উদাহরণ থেকে শুরু করে সকল কঠিন উদাহরণগুলো আমরা দেখার চেষ্টা করব। যেমন খুবই খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম। তাহলে দেখেন এখানে তো আর ফাইনাইট নন ফাইনাইটের দুইটা আলাদা সময় চিহ্নিত করার সুযোগ নাই, আপনি শুধু বাক্যটা পড়েন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম। তাহলে দেখেন সুইমিং শব্দটা এখানে কি করতেছে? একটা সাঁতার, তার মানে আপনার একটা কাজের নাম বোঝাচ্ছে। তাহলে সুইমিং মানে সাঁতার, আপনার কাজের নাম। তাহলে কাজের নাম যেহেতু বোঝাচ্ছে তার মানে এটা নাউনের মতো কাজ করতেছে, আর নাউনের মতো কাজ করলে সেটা জিরান হবে। একই রকম আপনি বলতে পারেন রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়াশোনা একটা ভালো অভ্যাস। তাহলে এই যে রিডিং মানে পড়াশোনা, তার মানে আপনার একটা কাজের নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? নাউন, তার মানে জিরান। একই রকম বলতে পারি স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে যে স্মোকিং মানে ধূমপান, ধূমপান যখন বলা হচ্ছে তখন কিন্তু আপনার একটা কাজের নাম, আপনি যে ধূমপান করেন সেটার নাম স্মোকিং, তাহলে এটা নাউন হিসেবে কাজ করতেছে, তার মানে এটা জিরান। এখন যদি আমরা একটু অন্যরকম উদাহরণ দেখি, যেমন আ রোলিং স্টোন
রোলিং স্টোন গেদার্স নো মাস। রোলিং স্টোন, তাহলে এখানে রোলিংটা কি হবে? এখানে দেখেন রোলিং স্টোন মানে ঘূর্ণায়মান পাথর। তাহলে পাথরটা কেমন? ঘূর্ণায়মান। পাথরটা ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে এই যে পাথরটার অবস্থা নির্দেশ করতেছে রোলিং শব্দটা। তাহলে পাথরটা কোন অবস্থায় আছে? ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে তার অবস্থাটাকে নির্দেশ করতেছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাহলে অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে, তার মানে এটা কি? অ্যাডজেক্টিভের মতো কাজ করলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে। একই রকম যদি বলে স্লিপিং বেবি, ঘুমন্ত শিশু, তাহলে শিশুটা কোন অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে। তাহলে দেখেন এই স্লিপিং শব্দটা হলো শিশুর একটা অবস্থাকে নির্দেশ করতেছে। কোন অবস্থা? ঘুমন্ত অবস্থা। তাহলে যেহেতু একটা অবস্থাকে নির্দেশ করতেছে, তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হলে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখন মজার ব্যাপার হচ্ছে স্লিপিং বেবি তো আমরা বললাম, কিন্তু যদি এখন বলি স্লিপিং পিল, ধরুন স্লিপিং পিল, তারপরে এরকম একটা বাক্য থাকলো। এখন এই যে স্লিপিং পিল, এটার মানে কি এরকম যে ঘুমন্ত ঔষধ বা বড়ি যেটা, সেটাই কি ঘুমাচ্ছে? এরকম তো না। তাহলে এই স্লিপিংটা কিন্তু ঔষধের অবস্থা নির্দেশ করতেছে না। এটা মানে তো এরকম না যে ঘুমন্ত ঔষধ, ঔষধ তো নিজে ঘুমায় নাই। তাহলে এই যে স্লিপিং, সেই স্লিপিংটা কিন্তু পিলের কোনো অবস্থা নির্দেশ করতেছে না। তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে না। এই জায়গাটা আপনাকে ক্লিয়ার হতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে না, এটা নাউন হিসেবে কাজ করতেছে। আর নাউন হিসেবে যদি কাজ করে তাহলে এটা কি হবে? জিরান। একই রকম ধরুন সুইমিং পুল, সুইমিং পুল, সুইমিং পুল আমরা যখন বলতেছি, তার মানে বিষয়টা তো এরকম না যে পুল নিজে সুইম করতেছে, সাঁতাররত অবস্থায় তো নাই, তাই না? পুল নিজে তো সাঁতাররত অবস্থায় নাই, তার মানে এটা পুলের অবস্থা নির্দেশ করে না। তাহলে এটা অ্যাডজেক্টিভ না, এটা কি? নাউন। আর নাউন যদি হয় তাহলে এটা জিরান। কিন্তু আমরা যদি বলি সুইমিং স্নেক, সুইমিং স্নেক, তার মানে সাঁতাররত সাপ, তাহলে ওই সাপটার একটা অবস্থা নির্দেশ করতেছে, সাপটা সাঁতাররত অবস্থায় আছে। তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হলে কি হবে? পার্টিসিপল। ঠিক আছে। আবার ধরুন এরকম যদি বলা হয় দ্য গার্ল ইজ ক্যাপটিভেটিং, দ্য গার্ল ইজ ক্যাপটিভেটিং, তার মানে মেয়েটা মন্ত্রমুগ্ধকর, মনোমুগ্ধকর, বিমোহিত করার মতো সুন্দর। তাহলে এই যে ক্যাপটিভেটিং শব্দটা, এটা হচ্ছে সেই মেয়েটার একটা গুণকে প্রকাশ করতেছে, তার সৌন্দর্যকে প্রকাশ করতেছে। তাহলে গুণকে যেহেতু প্রকাশ করতেছে, তার মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে কি হবে? পার্টিসিপল হবে। ঠিক আছে। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তার মানে এটা পার্টিসিপল হবে। কিন্তু আমি যদি এরকম বলি ডু ইউ এনজয় টিচিং, ডু ইউ এনজয় টিচিং, আপনি কি শিক্ষকতা পছন্দ করেন? তাহলে এখানে টিচিং মানে শিক্ষকতা, এটা একটা পেশা। তাহলে একটা পেশার নাম বোঝাচ্ছে। যদি এটা পেশার নাম বোঝাচ্ছে, তার মানে এটা কি? নাউন। আর যদি নাউনের মতো করে কাজ করে তাহলে এটা কি হবে? জিরান্ড। ঠিক আছে। তাহলে এইখান থেকে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল চিনতে আশা করি সমস্যা হবে না। আমরা আরেকটু ভিতরে যাই। ধরুন আমি বললাম আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। তাহলে আমি আগ্রহী, তার মানে এই আগ্রহীটাকে আমি, তাহলে আমার একটা অবস্থাকে নির্দেশ করতেছে। আমি কেমন অবস্থায় আছি? আমি আগ্রহী অবস্থায় আছি। তাহলে এটা আমার একটা অবস্থা নির্দেশ করতেছে। আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, কিন্তু এটা তো ভার্ব প্লাস আইএনজি না। অ্যাডজেক্টিভের মতো করে কাজ করতেছে কিন্তু এটা ভার্ব প্লাস আইএনজি না, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, কিন্তু স্টিল এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এইরকম যদি হয় তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল না বলে বলি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের মতোই কাজ করতেছে, কিন্তু যদি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল তো হবে না, সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন ধরুন ক্লথস মেড অফ কটন, মেড অফ কটন, তার মানে সুতার তৈরি পোশাক। তাহলে পোশাক কিসের তৈরি? সুতার তৈরি। তাহলে দেখেন এই মেড শব্দটা দিয়ে পোশাকটাকে সুতার তৈরি এটা নির্দিষ্ট করে দিচ্ছে, তাই না? পোশাকটা যে সুতার তৈরি এটা নির্দিষ্ট করে দিচ্ছে। পোশাক সুতার পোশাক, তাহলে এই পোশাকের বিষয়টাকে নির্দিষ্ট করে দিচ্ছে যে এটা সুতার পোশাক। তার মানে এখানে মেড কিন্তু অ্যাডজেক্টিভের মতো করে কাজ করতেছে, অ্যাডজেক্টিভের মতো করে কাজ করতেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তার মানে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল তো হবে না, এটা কি হবে? পাস্ট পার্টিসিপল। ঠিক আছে। এবার আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। যেমন ধরুন এই জায়গাটাতে অনেক সময় আমরা রাইট ফর্ম অফ ভার্ব এরকম ভাবে আসে যে এরকম একটা বাক্য যে দরজা বন্ধ করে তারা বাইরে চলে গেল বা তারা বাজারে চলে গেল।
তাহলে দরজা বন্ধ করে তারা বাজারে চলে গেল, দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট এটা উত্তর করবে লকিং দ্য ডোর দে ওয়েন্ট আউট, চলে গেল। কিন্তু এখানে আপনাকে একটু ক্লিয়ারলি চিন্তা করতে হবে। এখানে লকিং দ্য ডোর এটা নন ফাইনাইট ভার্ব, আর এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে আগে দরজা বন্ধ করা হবে, দরজা বন্ধ করার পরে তারপরে তারা বাজারে যাবে, তাই না? তাহলে আগে দরজা বন্ধ করতে হবে, তারপরে তাকে বাজারে যেতে হবে, তাই না? তাহলে নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হচ্ছে। নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হলে সেটা জিরান্ড হয়, একটু আগেই আমরা পড়ছি। কিন্তু এখানে মাথায় রাখতে হবে জিরান্ড হতে হলে, জিরান্ড হতে হলে এই যে ফাইনাইট ভার্বের যে অংশটুকু, ফাইনাইট ভার্বের যে অংশটুকু সেটাকে অবশ্যই প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হতে হবে। এটাকে অবশ্যই প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হতে হবে। তার মানে আমি যদি এরকম বলতাম যে দরজা লক করে আমি বাজারে যাব, দরজা লক করে আমি বাজারে যাব, তাহলে দেখেন প্রেজেন্ট বা ফিউচার টেন্স হতো, তখন এই অংশটা হয়ে যেত জিরান্ড। তখন আপনি ইজিলি বলতে পারতেন লকিং দ্য ডোর উইল গো টু মার্কেট। কিন্তু এইটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তখন সেটা আর জিরান্ড হবে না, তখন সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। তখন সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং লকড দ্য ডোর, হ্যাভিং লকড দ্য ডোর। তার মানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এখন আমাকে পারফেক্ট পার্টিসিপল করতে হবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে হ্যাভিং লকড দ্য ডোর দে ওয়েন্ট টু দ্য মার্কেট। ঠিক আছে, তাহলে এখানে খুবই ক্লিয়ারলি মনে রাখতে হবে নন ফাইনাইট ভার্বের কাজ যদি আগে হয় তাহলে আমরা সেটাকে জিরান্ড বলবো, কিন্তু জিরান্ড বলতে হলে এইখানে ফাইনাইট ভার্বের অংশটাকে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হতে হবে। কিন্তু ওইটা যদি পাস্ট টেন্সে হয়ে যায় তাহলে এইটা কিন্তু হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। যেমন এটা খুবই কমন একটা উদাহরণ, যে সূর্য অস্ত গেলে তারা হাঁটা চলা শুরু করলো, তারা চলা শুরু করলো। তাহলে দেখেন এটাকে আপনি যদি বলেন সেটিং দ্য সান দে স্টার্টেড ওয়াকিং, তাহলে কিন্তু হবে না, কারণ দেখেন তারা চলা শুরু করলো, এটা কি পাস্ট টেন্সে আছে। তাহলে এই অংশটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আর সূর্য যখন অস্ত গেছে, সূর্য অস্ত যাওয়ার পরে তারা চলা শুরু করছে, তাহলে নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হয়েছে, আবার এই ফাইনাইট অংশটা পাস্ট টেন্সে আছে, তাহলে কিন্তু এটা জিরান্ড হবে না, এটা কি হবে পারফেক্ট পার্টিসিপল হবে। তার মানে আপনাকে বলতে হবে দ্য সান হ্যাভিং সেট, হ্যাভিং সেট মানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দে স্টার্টেড ওয়াকিং। ঠিক আছে, তাহলে এভাবে আপনি যদি ক্লিয়ারলি চিন্তা করেন তাহলে দেখবেন যার কোনো কিছুতেই সমস্যা হবে না। আপনাদের যে যে উদাহরণের সমস্যা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানান, আমি সময় সুযোগ সাপেক্ষে সবগুলো উত্তর করার চেষ্টা করবো। আশা করি সবাই পরিষ্কার হয়ে গেছেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।